আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগতম উম্মুন শিক্ষা পরিবার থেকে। সকলকে উম্মুন পরিবারের শিক্ষা পরিবার থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ের 13তম অধ্যায়টা আবার শুরু করতে যাচ্ছি। তোমরা জানো গত ক্লাসে আমরা প্রোটিন জাতীয় খাদ্য পর্যন্ত পড়িয়েছিলাম, যাদের মনে আছে, এবং যারা একটু ক্লাসে মনোযোগী ছিলাম তারা জানো যে আমি কোন পর্যন্ত পড়িয়েছিলাম। তোমরা যারা এই মুহূর্তে লাইনে আসো তারা একটু দয়া করে বইটা হাতে নাও। বই খাতা কলম। আজকের কিন্তু আমি একটা পরীক্ষা নিব, মানে কিছু অঙ্ক দিব, সেগুলো তোমরা সলভ করে নিজেরা নিজেদের নাম্বারিং করবে। সবাই সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম দিচ্ছি। সবাই প্রায় 21 জনের মতো লাইভে আছে বর্তমানে। তোমরা 21 জনই 21টা শেয়ার করে দাও, বেশি লাগবে না। 21টা শেয়ার করে 23টা শেয়ার করে দাও, অর্থাৎ প্রত্যেকেই এক শেয়ার করে দিবা। আমি ক্লাস শেষ হওয়ার পর দেখি কি প্রায় 90 জন, যদি 80-90 জন যদি তোমরা লাইভে থাকো, ক্লাস শেষ হওয়ার পরে দেখি 10 জন 12 জনই শেয়ার করেছে। এটা তোমরা শেয়ারের ব্যাপারে এত কিপটামি করো কেন? হ্যাঁ, আমি তো পড়ানোর ব্যাপারে কোনো কিপটামি করি না, তাহলে তোমরা শেয়ারের ব্যাপারে কেন কিপটামি করো? শেয়ার করো প্লিজ। আর বই খাতা কলম একটু হাতে নাও। গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম এটা সবার মনে আছে কিনা? এই যে ক্যালোরি কিলো ক্যালোরি গুলো পড়িয়েছিলাম, যে ক্যালোরি কিলো ক্যালোরির সাথে সম্পর্ক, প্রোটিন জাতীয় খাদ্য, এরপরে তোমার শর্করা জাতীয় খাদ্য যেগুলো পড়িয়েছিলাম, এগুলোর যে উপাদানগুলো ছিল, খাদ্য পুষ্টি উপাদানগুলো, পুষ্টি মানগুলো বা পুষ্টি বা খাদ্যগুলো, এগুলো সবার মনে আছে কিনা? যে স্যার গত ক্লাসে পড়াইছেন, ওর পাড়ার আর বই ধরেই নাই, তাহলে আমাদের মনে থাকবে কিভাবে? এবং কিছু ইনফরমেশন দিয়েছিলাম যেগুলো তোমাদের বইয়ের মধ্যে নাই, তোমরা লিখে রেখেছিলে কিনা? অনেকে বলছে যে হ্যাঁ স্যার আমার মনে আছে। স্যার কাকে শেয়ার করব? ও কাকে কে আর শেয়ার করবা? অনেকে জানি না কাউকে কে আর, জাস্ট তুমি শেয়ারে শেয়ার যে অপশনটা আছে দেখো, তোমার একদম কর্নারে যে শেয়ার যে অপশনটা আছে ওইখানে একটা ক্লিক করো, বা ওইখানে একটা ওই চাপ দাও, তাহলেই হয়ে যাবে, সবার কাছে চলে যাবে। এটা কাকে না, ওইখানে যদি তুমি ক্লিক করো, মানে শেয়ার বাটনে যদি একটা চাপ দাও, তাহলে তোমার সবাই পেয়ে যাবে। অর্থাৎ তোমার এই আইডি থেকে যতগুলো ফ্রেন্ড আছে সবাই কিন্তু এটাকে পেয়ে যাবে। সুতরাং তুমি ওই শেয়ার বাটনে চাপ দাও, শেয়ারে চাপ দাও। সবাই শেয়ার করেছো কিনা মনে আছে না? আচ্ছা, যদি মনে থাকে তাহলে প্রথমে আমি একটা কাজ দিব তোমাদের, যে তোমাদের যার যতটুকু ওজন সেই অনুসারে তোমার কত কিলো ক্যালোরি শর্করা শক্তি প্রয়োজন সেটা বের করে আমাকে একটু দেখাও, দেখি তোমরা কি বুঝেছো। সবাই করেছো? দেখো তো তোমার যে ওজন আছে সেই ওজন অনুসারে তোমার কত গ্রাম শর্করা খাদ্য প্রয়োজন, এবং সেই যত গ্রাম বের হবে সেইটা থেকে কত গ্রাম। আচ্ছা আমি করে দিই, নির্দিষ্ট একটা আমি দিয়ে দিই। পঞ্চাশ কেজি ভরের কোনো ব্যক্তির দৈনিক কত গ্রাম শর্করা
4 মার্ক। অ্যান্সারটা বের করে ফেলো। এই অঙ্কটার অ্যান্সারটা বের করো। তোমাদের বারবার বলতেছি একটু শেয়ার করে দাও বাবা, যারা লাইনে আছে একটু শেয়ার করে দিও। আমি কিলো ক্যালোরির কথা বলেছি, ক্যালোরির কথা না, কিলো ক্যালোরি বের করতে বলেছি। কারণ তাপশক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি। যেমন ভরের একক কেজি, তেমনি তাপশক্তির একক কিন্তু ক্যালোরি। দৈর্ঘ্যের একক মিটার, এভাবে তাপশক্তির একক কি ক্যালোরি। 920 কি 920 কি 920 কিলো ক্যালোরি না? আমি তো আগে বের করতে বলছি কত গ্রাম দরকার, কত গ্রাম দরকার সেটাও বের করতে বলছি, কত গ্রাম দরকার। 920 কিলো ক্যালোরি বের করেছে, দেখবো আমরা হয় কিনা। একজনে বের করছে, অনেকেই বলেছে যে স্যার 920 কিলো ক্যালোরি, কিলো সংক্ষেপে লিখলাম কিলো ক্যালোরি, 920 কিলো ক্যালোরি বলেছে। দেখবো আমরা সঠিক হয় কিনা। যদি এটা সবাই পারো তাহলে বুঝবো যে তোমরা কিলো ক্যালোরি এবং ক্যালোরির সম্পর্কটা বুঝতে পেরেছো। আর এই অধ্যায় থেকে যদি এই টাইপের কোনো অঙ্ক আসে তাহলে তোমরা পারবা করতে। একজনে বলেছে স্যার 230 গ্রাম, 230 গ্রাম, 230 গ্রাম। ওকে, 230 গ্রাম পেলাম, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য পাবে 230 গ্রাম। সঠিক হয়েছে। 920 তোমাদেরকে বলে রাখি, আমি আগেও বলেছি তোমরা শুধু সংখ্যাটা লিখলে তো হবে না। 920 কি কিলো ক্যালোরি না ক্যালোরি না কোনটা সেটা লিখতে হবে না, এককটা তো লিখতে হবে। হ্যাঁ, 230 গ্রাম। ওকে, 920 কিলো ক্যালোরি 230 গ্রাম, এটা যে লিখেছে ওটা সঠিক হয়েছে। আগে গ্রামটা লিখবা যে 230 গ্রাম। হ্যাঁ, 230 গ্রাম এন্ড 920 কিলো ক্যালোরি, 230 গ্রাম। ওকে, সিয়াম লিখেছে। সুমন স্যার দেখতেছে কিন্তু সুমন স্যার পারে নাই। 230 গ্রাম। ওকে, আহানাফ লিখেছে 230 গ্রাম। ওকে, সুন্দর হয়েছে। পরেরটা, হ্যাঁ অনেকে তোমাদের নামটা একটু লেখো, তাহলে একটু নামটা দেখতে আমার সুবিধা হবে যে কে পেরেছো। হ্যাঁ হয়েছে, গুড। 230 গ্রাম শর্করা কিলো ক্যালোরি, কিলো ক্যালোরি। হ্যাঁ, হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ যে তোমরা এটা পেরেছো। আচ্ছা, তোমরা বলো তো যে একজন মানুষের, একটু লিখে দাও যে দৈনিক যারা যারা কে কে 4 এ 4 পেয়েছো, একটু সবাই লিখো যে স্যার আমি 4 এ 4 পেয়েছি। 4 এ 4 পেয়েছে কে কে? আর তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, সেটা হলো মানুষের দৈনিক, একদম পূর্ণবয়স্ক মানুষের দৈনিক কত ভাগ শর্করা দরকার হয়? কত ভাগ শর্করা দরকার হয় 1 নম্বরের জন্য? কত ভাগ শর্করা দরকার হয়? এটা বলার পরে আমরা পড়ার মধ্যে চলে যাব। মানুষের কত গ্রাম শর্করা দরকার হয়, সরি কত ভাগ শর্করা দরকার হয় টোটাল, যে আবার আমরা যে খাবারটা খাই
আমরা যে খাবার খাই সেই খাবারের মধ্যে কিন্তু শর্করা, প্রোটিন, আমিষ, ভিটামিন, এরপরে পানি, খনিজ লবণ, এই 6টা উপাদানই কিন্তু যদি থাকে আর কি, তাহলে সেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। আর এই 6টা উপাদানের যদি কোনো একটা অনুপস্থিত থাকে বা অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু সেটাকে আমরা সুষম খাদ্য বলি না। এই যে 6টা উপাদান আছে, এর মধ্যে মুখ্য 3টা উপাদান, সেটা হলো কি শর্করা, প্রোটিন এবং স্নেহ জাতীয়। এই 3টার মধ্যে কিন্তু থাকা উচিত, থাকা কি উচিত। এই 3টার মধ্যে সব থেকে বেশি থাকবে শর্করা জাতীয় খাদ্য। আমাদের দেশের যারা একটু নিম্ন শ্রেণীর অনেক আমার মনে হয় যেটা প্রায় 90% লোক সুষম খাবার পায় না, হয়তো 10% বা তার থেকে একটু বেশি হতে পারে যারা ডেইলি সুষম খাবার, রুটিন মাফিক খাবার খায়, যে 6টা উপাদানই তাদের খাবারের মধ্যে থাকে, এরকমের লোক খুব কম পাওয়া যাবে। একজন লিখেছে বা ব্যাগ মানে কি, ও আচ্ছা বাঘ, 4.6 ভাগ, না 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 হয় নাই, যারা এটা লিখেছে হয় নাই। অরিদ্র আছে আমাদের সাথে জয়েন্ট হয়েছে, 4.6 লিখেছে, না হয় নাই, 4.6 হয় নাই। কত ভাগ লাগে আমি লিখে দিয়েছিলাম, এই জন্য বলেছিলাম যে আমি যে ইনফরমেশন গুলো দেই সেগুলো একটু লিখে রাখো। হয় নাই স্যার, আমি শার্লি, ওকে শার্লি আমাদের সাথে জয়েন্ট হয়েছে মাত্র। হ্যাঁ হয় নাই, 4.6 যারা লিখেছো তাদেরটা হয় নাই। এটা তো প্রতি গ্রাম না প্রতি কিলো মানুষের তার ওজনের প্রতি কিলোর জন্য 4.6 গ্রাম শর্করা দরকার। আমি বলছি টোটালি কত ভাগ এই প্রোটিন, শর্করা, স্নেহ, অন্যান্য যেগুলো আছে এগুলোর মধ্যে টোটাল যে আমরা খাবারটা খাই বা টোটাল যে কিলো ক্যালোরি আমাদের দেহে উৎপন্ন হয় বা যেটা দরকার হয় তার কত ভাগ শর্করা থাকতে হয় বা শর্করা থাকে। 60 থেকে 70, ওকে ওকে অনেকটা পেয়ে গেছি। 60 থেকে 70, 60 ভাগ লিখলে হবে না, 60 থেকে 70 লিখতে হবে। 1.6 লিখেছে যারা, তাদেরটা হয় নাই। 46 গ্রাম, না হয় না। 60 থেকে 70 গ্রাম না 70 ভাগ লিখবা। আনার লিখেছে, আচ্ছা অনেকে লিখেছে 60 থেকে 70 ভাগ। যারা 60 থেকে 70 ভাগ লিখেছো তাদেরটা সঠিক হয়েছে। 40 থেকে 60% না, হ্যাঁ 60 থেকে 70 যারা লিখেছো তাদেরটা ঠিক আছে। আর যারা পারো নাই তারা কিন্তু শুনে নিও একটু, বা ওই কমেন্ট গুলো দেখে নিও, যারা যারা লিখছে সঠিক, কোনটা সঠিক হচ্ছে সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। ভেরি গুড। আচ্ছা, এরপরে আমরা পড়েছিলাম যে শর্করা জাতীয় খাদ্য। বলে তো তোমরা কোন জাতীয় খাদ্য, এই যে 3টা খাদ্যের মধ্যে শর্করা, প্রোটিন এবং স্নেহের মধ্যে, এই 3টার মধ্যে কোনটা শুধুমাত্র উদ্ভিদ থেকে পাওয়া যায়? কোনটা শুধুমাত্র উদ্ভিদ থেকে পাওয়া যায়? কোন খাবারটা শুধুমাত্র উদ্ভিদ থেকে পাওয়া যায়? শর্করা লিখেছে না, শর্করা। তুমি বাদন, তুমি বাদন থেকে পাওয়া যায়? শুধু তুমি বাদন থেকে কি ইয়া পাওয়া যায় শুধু শর্করা জাতীয় খাদ্যটা? অনেকে লিখেছে স্যার, অনেকে লিখেছে তুমি বাদন, না তুমি বাদন থেকে পাওয়া যায় না, পাওয়া যায় শর্করা থেকে। আর এক লিখেছে খনিজ, না খনিজ না, শর্করা হবে। শর্করা অনেকেই লিখেছে শর্করা। ওকে, আচ্ছা আমরা গত ক্লাসে কিন্তু প্রোটিন পর্যন্ত পড়িয়েছিলাম, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যটা আমরা পড়াই নাই ও
ক্যালোরি সম্পর্কটাকে তো আমি আগেই পড়িয়ে দিয়েছি, যার কারণে আমি ক্যালোরিটা পড়াবো না, আর শুধুমাত্র স্নেহ জাতীয় খাদ্যটা আমরা পড়াবো। স্নেহ জাতীয় খাদ্য থেকে শক্তি উৎপন্ন হয় কত বলেছিলাম? 1 গ্রাম থেকে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম স্নেহ জাতীয় খাদ্য থেকে কত হয়? 9 কিলো ক্যালোরি শক্তি। অর্থাৎ তুমি যদি 1 গ্রাম চর্বি জাতীয় খাদ্য খাও, যদি তেল অথবা ঘি যদি খাও, এটা যদি তুমি 1 গ্রাম খাও, তাহলে তোমার শক্তি পাবা 9 কিলো ক্যালোরি। কত শক্তি পাবে? 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। এই চর্বি জাতীয় খাদ্যটা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় থেকেই পাওয়া যায়। উদ্ভিদ থেকে কিভাবে চর্বি জাতীয় খাদ্য পাওয়া যায়? উদ্ভিদ থেকে যে সমস্ত ভোজ্য তেলগুলো আছে, অর্থাৎ যেই তেলগুলো খাওয়া যায়, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, সরিষার তেল, তিলের তেল, এই যে তেলগুলো, যেই তেলগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি বা আমরা খেতে পারি, এই তেলগুলোকে ভোজ্য তেল বলা হয়। এই যে তেলগুলো আছে, এগুলো কিন্তু চর্বি জাতীয় খাদ্য। আর গরু, প্রাণী থেকে কিভাবে আসে? মাছের যে তেলগুলো আছে, এটা কিন্তু প্রাণী থেকে আসে। এরপরে দুধের মধ্যে যে চর্বি আছে, এটা কিন্তু গরু থেকে আসে, অর্থাৎ প্রাণী থেকে আসে। গরুর ভিতরে বা গরুর গোশতের ভিতরে আমরা অনেক সময় চর্বি দেখতে পাই, এটা কিন্তু স্নেহ জাতীয় বা চর্বিযুক্ত খাবার, এটা প্রাণী থেকে আসে। তাহলে স্নেহ জাতীয় খাবারটা উদ্ভিদ এবং প্রাণী উভয় থেকেই পাওয়া যায়। উদ্ভিদ এবং প্রাণী উভয় থেকেই পাওয়া যায়। এই স্নেহযুক্ত খাবারটা সবচাইতে মানবদেহের শরীরের যে তাপমাত্রাটা আছে, এটা ধরে রাখতে পারে। আমাদের যে এই চামড়াটা আছে না, এই চামড়ার নিচে কিন্তু চর্বি আছে। এই চর্বিটা কি করে তাপমাত্রাটাকে অনেকক্ষণ, বেশিক্ষণ ধরে রাখতে পারে। আবার অতিরিক্ত চর্বি যদি খায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। কিরকম প্রবলেম হবে? অনেকের হার্ট ব্লক হয়ে যেতে পারে। যে হার্টের যে ধমনীগুলো থাকে, অতিরিক্ত চর্বি খেতে 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 ওই জায়গাটা কি হয়ে যায়? আস্তে আস্তে ব্লক হয়ে যায়। যার কারণে অতিরিক্ত চর্বি খাওয়াটাও ঠিক না। একদম পরিমাণ মতো, হয়তো 5% বা 6% মতো খাওয়া যায়। কিন্তু যদি কেউ 10% পুরোপুরি খায়, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো তার দেখা যাবে। অনেকের বুড়িটা বেড়ে যায় চর্বি জাতীয় খাবার খেলে। এরপরে দেহের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি জমে যায়, এটা মারাত্মক প্রবলেম হয়ে যায়। যার কারণে এটা, এই চর্বি জাতীয় খাবারটা কিন্তু তোমার লিমিটেশন ভাবে খেতে হবে। লিমিটেশন ভাবে। সকল খাদ্য কিন্তু অতিরিক্ত যদি খাও, তাহলে কিন্তু ক্ষতি আছে। যেমন শর্করা জাতীয় খাদ্য খেলেও কিন্তু তোমার মানে এটা যদি কম হয়ে যায়, তাহলেও ক্ষতি আছে। আর যদি বেশি হয়ে যায়, তাহলেও কিন্তু ক্ষতি আছে। কম হলেও কিন্তু ক্ষতি আছে, বেশি হলেও ক্ষতি আছে। এই জন্য সবকিছুই লিমিট মতো খেতে হবে। তোমার যদি দৈনিক 2200 কিলো ক্যালোরি শক্তির দরকার হয়, তাহলে কিন্তু তোমার এটাই খাওয়া উচিত। 2200 অর্থাৎ 2000 থেকে 2200-র মধ্যে থাকা উচিত। এর অতিক্রম যেন 2500 মানে 2500 না যায়, বা একদম খুব যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু প্রবলেম হবে। কি ধরনের প্রবলেম হবে? যেমন তোমার গ্রোথটা একটু কম হতে পারে, তোমার দেহটা শীর্ণ হয়ে যেতে পারে, শুকিয়ে যেতে পারো। আর যদি খুব বেশি পরিমাণে হয়ে থাকে, তাহলে কিন্তু রক্ত চলাচলে প্রবলেম হতে পারে। এরপরে আমাদের হাঁটা চলাতে অনেক কিন্তু প্রবলেম হয়ে থাকে। যখন আমরা ফ্রি খাবারগুলো পাই না, যখন আমরা খাবারটা বিয়েতে মানে ফ্রি খাবার খাই, মানে বিয়ের খাবারটা যখন খাই বিয়েতে গেলে, তখন তো একদম এই যে গলা পর্যন্ত খাওয়া হয়। হ্যাঁ, এই যে খাবারটা খাওয়া, কিন্তু এটা ক্ষতি হয়ে যায়। এটা কি হয়ে যায়? ক্ষতি হয়ে যায়। কিন্তু তুমি একদিন যদি খেলা, মাসে বা 2 মাস পরে বা 6 মাস পরে একদিন, খুব একটা তেমন একটা ক্ষতি হয় না। কিন্তু এটা যদি তুমি কন্টিনিউ করতে থাকো, যে খুব বেশি পরিমাণে খাওয়া, তাহলে কিন্তু মারাত্মক সমস্যা হতে পারে। অনেকে স্টিকার দেয়, হ্যাঁ, এটা দেওয়া ঠিক না। স্টিকার দিও না, অনেকেই বিরক্ত হয় স্টিকার গুলো দিলে। এটা না দিতে পারলে ভালো, না দিতে পারলে ভালো কি দিবাই না, আর কেউ দিবা না স্টিকার, আর কেউ দিবা না। হ্যাঁ, আচ্ছা, স্নেহ জাতীয় খাদ্যের কথা আমরা বলেছিলাম যে এখানে কি কি আছে, যে
কি কি স্নেহ জাতীয় খাবারগুলো আছে সেগুলো কিন্তু বইয়ের ভিতরে একটু দেওয়া আছে, যে দুই ধরনের স্নেহ আছে। সেটা হলো একটা হলো জমাট স্নেহ আর একটা হলো তরল স্নেহ। জমাট স্নেহ কিন্তু ঘিটা কিন্তু জমাট বাঁধে, এটা কিন্তু জমাট স্নেহ হয়ে থাকে। এরপরে মাংসের ভিতরে যে চর্বিটা থাকে এটাও কিন্তু জমাট থাকে, মানে শক্ত আকারে থাকে। এরপরে তোমার মাছের যে তেল থাকে এটা কিন্তু জমাট বাঁধা থাকে। আর তরল কোনটা? তেল জাতীয় যে চর্বিটা আছে সেটা কিন্তু তরল জাতীয় পদার্থ, চর্বি বা স্নেহ পদার্থ। এটার এখানে আর ওরকম কোনো কিছু নাই। তবে আরেকটা ইনফরমেশন জানা দরকার, সেটা হলো যে সবচেয়ে কিন্তু স্নেহ জাতীয় পদার্থ থেকে তাপ শক্তি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। কিভাবে? তুমি গরুর গোশত খেয়ে দেখো, যদি খুব বেশি পরিমাণে গরুর গোশত খাও দেখবা যে তোমার খুব গরম লাগবে, প্রচুর পরিমাণে গরম লাগে। এটা এমনি গরুর গোশতটা এমনি গরমের, মানে খুবই গরম লাগে বা এটা গরম হয়ে যায়, রক্তটাও খুব গরম হয়ে যায়। আর এটার ভিতরে যে প্রচুর পরিমাণে তেল থাকে এই জন্য তোমার দেহের ভিতরে প্রচুর পরিমাণে তাপশক্তি উৎপন্ন হয়। স্নেহ জাতীয় চর্বির কাজ কি কি কাজ করে থাকে তোমার দেহের ভিতরে? দেহের তাপ ও কর্মশক্তি বাড়ায়, ত্বকের নিচের চর্বি স্তরের দেহের তাপ ধরে রাখতে সাহায্য করে। এটা কিন্তু আমি আগেও বলে দিয়েছিলাম। এই প্রত্যেকটার কাজ কিন্তু মুখস্থ করতে হবে, দাগিয়ে দাগিয়ে টিক চিহ্ন দিয়ে মুখস্থ রাখতে হবে কিন্তু। হ্যাঁ, তোমরা একটু নিজেদের মনে করে পড়তে হবে, নিজেদের মনে করে। যদি এটা কন্টিনিউ না করো তাহলে কিন্তু তোমরাই বিপদে পড়ে যাবে। কারণ একটা সময় অনেক বেশি কাজ, অনেক বেশি পড়া জমা হয়ে থাকবে, অনেক বেশি পড়া জমা হয়ে থাকবে, যার কারণে কিন্তু তোমরা নিজেরাই প্রবলেমে পড়ে যাবে। এতগুলো শেষ করবে কি করে? কারণ আমাদের এই যে পরিস্থিতিটা চলছে এটা তো সবাই আশাবাদী, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা একদিন না একদিন উঠিয়ে নেবেন, বা এই সমস্যাটা থাকবে না। সমস্যাটা কি থাকবে না। তখন দেখা যায় যে তুমি যদি খুব কম সময়ের মধ্যে পেয়ে যাও, ধরো ফর এক্সাম্পল বার্ষিক পরীক্ষার 1 মাস আগে স্কুল খুললো, বা 2 মাস আগে স্কুল খুললো, বা 3 মাস আগে, যেইটা নিয়ে খুলুক না কেন, 3 মাস আগেও যদি তোমার স্কুল খোলে তাহলে দেখো বার্ষিকের যে সিলেবাসটা আছে এটা কিন্তু খুব বিশাল বড় সিলেবাস। ফলে দেখা যাবে তুমি অনেক পিছিয়ে যাবে। তুমি হয়তো পড়াশোনা করতেছো না, আরেকজনে কিন্তু ঠিকই পড়াশোনা করতেছে, ও কিন্তু তোমার অনেক আগে উপরে উঠে যাবে, ও কিন্তু অনেক আগিয়ে গেল। দেখা যাবে যে বাচ্চাটা রোল 200 পরে আছে, সে খুব সিরিয়াসলি পড়াশোনা করতেছে এখন মোটামুটি। আমি জানি যে তোমাদের এখন পড়তে মনে চাইবে না, এটাই স্বাভাবিক, পড়তে মনে চাইবে না, কিন্তু তারপর একটা রুটিন করে যে যেহেতু আমি এখন লং টাইম পাচ্ছি, এই টাইমটা আমি কিছু টিভি দেখলাম, এই টাইমটা আমি কিছু পড়াশোনা করলাম, এই টাইমে আমি খাবো, এটা একটা রুটিন করে নাও তোমরা। তাহলে দেখবো যে পড়াটা হয়ে যাবে, দৈনন্দিন পড়াটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। আর আমি তোমাদের জন্য তো একটা উন্মুক্ত করে দিয়েছি যে তোমরা আমাকে ফেসবুকে প্রশ্ন করতে পারো যে কোনো বিষয় বিজ্ঞানের, যে এই অধ্যায় এই টপিকসটা একটু বুঝাই দিবেন আমাকে। এটা আমার পার্সোনাল ফেসবুকে তোমরা করতে পারো। কারণ বাসায় বসে থাকা, হয়তো সারাক্ষণ তো বাসায় বসে থেকে কোনো কাজ নাই, একটু পড়াশোনা করি, আর বাকি সময়টা বসে থাকা হয়। তোমাদের যদি একটু উপকার করা যায়, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, এবার দেখো 2 নম্বর যে পয়েন্ট আছে, দেহে প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করে। আমরা যে প্রোটিনটা খাই সেই প্রোটিনটা কিন্তু ক্ষয় থেকে রক্ষা করে চর্বিতে, মানে চর্বি জাতীয় বা স্নেহ জাতীয় খাবারটা খেলে আমার প্রোটিনটা খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে না, এটাকে ধরে রাখবে। এরপরে দেহে ভিটামিন ই, ডি এবং কে এর যোগান দেয়। এই স্নেহ জাতীয় খাদ্যের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনও থাকে। ভিটামিনটা কিন্তু আলাদা কোনো খাদ্য না, এটা কিন্তু আলাদা কোনো খাদ্য না যে আলাদা একটা ভিটামিন নিয়ে আসি, এটা মনে হয় যে একটা আলাদা খাদ্য, এটা খেতে হবে। তোমরা যে দৈনন্দিন যে খাবারগুলো খাও সেই খাবারের মধ্যেই কিন্তু ভিটামিন থাকে। যেমন আমরা লেবু খাই, ভিটামিন সি, এটা কিন্তু আলাদাভাবে সি খেতে হয় না, ভিটামিন সি আলাদাভাবে খেতে হয় না। লেবু খেয়েছি, আমার ভিটামিন সি পেয়েছি, আমার খাবারটাও টেস্ট হয়েছে। আর আমরা কি একটু আচ্ছা, ও বলেছে যে স্যার ফেসবুক আইডি কি মোহাম্মদ সুলাইমান লিখে সার্চ দিলেই হবে, মোহাম্মদ সুলাইমান। আচ্ছা আচ্ছা, আমি লিখে দিব না পরে। দেখো
এরপরে আমরা কিলো ক্যালোরিতে যাব। ক্যালোরিটা বোঝানো হয়ে গেছে, এখানে আর ওরকম কোনো কিছু বোঝানোর নেই, যেটা আগেই আমি বুঝিয়ে দিয়েছি, লাগবে না। দেখো নিচে একটা সারণী আছে, নিচে একটা কি আছে, সারণী আছে, এতে কয়েকটি উচ্চ ও নিম্ন ক্যালোরি যুক্ত খাদ্যের তালিকা দেখানো হলো। দেখো আমরা যে খাবারটা খাই সব খাবারে কিন্তু একই রকমের ক্যালোরি থাকবে এমনটা কিন্তু না, একই রকমের ক্যালোরি থাকবে এমনটা না। কোন কোন খাদ্যে উচ্চ ক্যালোরি আছে, মানে ক্যালোরি এটার বেশি আছে, আর কোন কোন খাদ্যে ক্যালোরির পরিমাণটা খুব কম আছে। তো আমাদের বেছে বেছে ওইগুলো খেতে হবে, যে যেগুলো উচ্চ ক্যালোরি আছে সেগুলো কিন্তু কম খেলে আমি বেশি পরিমাণে ক্যালোরি পাই। আর যদি কম থাকে, যে সমস্ত খাবার দাবারে কম ক্যালোরি যুক্ত খাবার থাকে বা এখান থেকে শক্তিটা কম উৎপন্ন হয়, সেক্ষেত্রে কিন্তু ওই খাবারটা আমাদের আবার বেশি খেতে হয়, যদি আমি আমার পরিমাণ মতো বা আমার চাহিদা মতো আমি ক্যালোরিটা পেতে চাই। তাহলে এইখানে উচ্চ ক্যালোরি যুক্ত যে খাবারগুলো আছে আর নিম্ন ক্যালোরি যুক্ত যে খাবারগুলো আছে, এটা একটু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? এখান থেকে নৈবিত্তিক আসলো, যে দেখো এখান থেকে একটা নৈবিত্তিক কিভাবে তৈরি করা যায়। যে 1 নম্বরে দিল নিম্নের, আমি একটু দ্রুত লিখি, নিম্নের কোনটি উচ্চ ক্যালোরি যুক্ত? হ্যাঁ, একটা প্রশ্ন আসলো, তাহলে এখানে ক দিল কি, লাউ, লাউ। খতে দিল তোমার ঘি। এরপরে গতে দিল ডাটা, আর ঘতে দিয়ে দিল তোমার একটা দিয়ে দিলে, যেমন পটল দিয়ে দিতে পারি, হ্যাঁ পটল দিল। এখন কোনটি উচ্চ ক্যালোরি যুক্ত খাবার? এখান থেকে বলেছি যে নৈবিত্তিক আসতে পারে, এই 4টা থেকে নৈবেদ্যিক আসতে পারে। এই জন্য একটু আমার মাথায় রাখতে হবে, খুব ভালোভাবে একটু মুখস্থ করতে হবে, যে আমাকে যেন জিজ্ঞাসা করলে আমি বলতে পারি। এখন তোমার কোনটা উচ্চ ক্যালোরি যুক্ত, এই যে জানার জন্য কি তোমার প্রত্যেকটা মুখস্থ করতে হবে না? অবশ্যই কিন্তু প্রত্যেকটা মুখস্থ করতে হবে, তা নাহলে কোনটা দিয়ে দিল, একটা দিয়ে আমি এখান থেকে ঘি দিয়েছি, ঘি না দিয়ে যদি তোমার ছোলার ডাল দিল, খেজুরের গুড় দিল, সিমের বিচি দিয়ে দিল উচ্চ ক্যালোরি যুক্ত খাবারের মধ্যে, তাহলে তোমাকে এটা পুরোপুরি মুখস্থ করতে হবে নৈবিত্তিকের জন্য। কিসের জন্য? নৈবিত্তিকের জন্য। তাহলে এখানে দেখো ঘিটা হলো আমার উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, ঘিটা হলো কি উচ্চ ক্যালোরি যুক্ত খাবার এটা। আচ্ছা, এই জন্য এটাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে। এখান থেকে কোনোটা এমন কোনো শব্দ নেই যেটা, বা এমন কোনো জিনিসটা নেই যেটা তোমরা বুঝো না। মাখন তোলা গুঁড়া দুধ, অর্থাৎ গুঁড়া দুধটা যে আমরা পাই সেটা কিন্তু মাখন থেকে তৈরি করা হয়, আর ভেজালও কিছু আছে, সব যে মাখন থেকে তৈরি করা হয় এমনটা কিন্তু না। আচ্ছা, এখন কিলো ক্যালোরি, এই যে শক্তিটা বা এই যে খাবারটা, আমরা যে দৈনন্দিন জীবনে যে খাবারটা খেয়ে থাকি, সবার কিন্তু খাবারের চাহিদা এক রকমের থাকে না। সবার খাবারের চাহিদা কি এক রকমের থাকে না। তার কারণ হলো একজনের পরিশ্রম খুব বেশি করে, তার তো খাবার বেশি লাগবে। একজনের উচ্চতা বেশি, তার তো একটু খাবারটা বেশি লাগবে। আবার যে বয়স বেশি হলেও যে খাবার বেশি লাগবে। একজন ছোট বাচ্চার বয়স 5 বছর, ওর যতটুকু খাবারের দরকার বা যতটুকু কিলো ক্যালোরি দরকার, আমার তো তার থেকে অনেক বেশি লাগবে, বা তোমার তো তার থেকে অনেক বেশি লাগবে। এটা যত বয়স বাড়ে, যখন যুবক থাকে, দেখো 18 থেকে 25 বছর বা 30 বছর, এই টাইমটা পর্যন্ত কিন্তু একটু খাবারের পরিমাণটা বেশি দরকার হয়, কিলো ক্যালোরিটাও বেশি দরকার হয়। আবার যখন বয়সটা যখন কমে আসে, একদম বুড়া হয়ে যায়, তখন কিন্তু আবার তাদের ক্যালোরির পরিমাণটা কমে আসে, অর্থাৎ খাবারটা তখন কম লাগে। খাবারটা তখন কি লাগে? তাদের অনেক কম লাগে। এটা কিন্তু বয়সের উপর নির্ভর করে,
এরপরে তোমার পরিশ্রমের উপর নির্ভর করে, উচ্চতার উপরে নির্ভর করে। একজন কম পরিশ্রমী ব্যক্তির যে খাবার খাবে, বেশি পরিশ্রমী ব্যক্তি অনেক বেশি খাবার খাবে। গ্রামের মানুষ অনেক বেশি খায়, এটা বলে থাকে, অনেকেই বলে থাকে। কারণ কি, তারা তো পরিশ্রম করে অনেক বেশি। ক্ষেত খামারে যারা কাজ করে, তারা যে এরকম একটা বলের এক বল ভাত খেয়ে ফেলতে পারবে। তারা কেন পারে? কারণ তারা তো পরিশ্রম করে, প্রচুর পরিমাণে পরিশ্রম করে, যার কারণে তারা খাবারটা বেশি খায় এবং তাদের ক্যালোরিটা অনেক বেশি দরকার। এখন যে পরিশ্রম কম করে তার কিন্তু ক্যালোরিটা কম দরকার হবে। এটা তোমরা ক্লাস 8-এ যখন যাবে তখন 13 নম্বর অধ্যায় দেখবে যে একটা চার্ট দেওয়া আছে, বয়স ভিত্তিক ক্যালোরি, 1 থেকে বা 0 থেকে 5 মাস পর্যন্ত, আবার 1 বছর থেকে 3 বছর পর্যন্ত, এরপরে আবার 4 থেকে 10 বছর পর্যন্ত, 10 থেকে 12 বছর, 13 থেকে 15 বছর। এই যে এক একটা টাইম দেওয়া আছে, এই বছরের মধ্যে বা এই বয়সটা দেওয়া আছে যে 5 বছর। এরপরে উচ্চতাটা দেওয়া থাকে, এইটা মেবি উচ্চতাটা দেওয়া নাই, কিন্তু 9-এর বইয়ের মধ্যে আবার উচ্চতা দেওয়া আছে। উচ্চতা অনুসারে তার কতটুকু ডিম খেতে হবে, কতটুকু প্রোটিন খেতে হবে, কতটুকু শর্করা খেতে হবে, কতটুকু এরপরে স্নেহ জাতীয় খাবার খেতে হবে, এগুলো কিন্তু চার্ট দেওয়া আছে। যারা একটু অ্যাডভান্স লেভেলের, যে আমি একটু বেশি জানতে চাই, আমি কিন্তু তোমাদেরকে যখনই পড়াই, ক্লাসেও যখন থাকি, তখনও কিন্তু বলে দেই যে এইটা অমুক অধ্যায় বা অমুক বই অমুক ক্লাসে তোমরা পাবে। কেন এগুলো আমি বলি? এজন্য যে সবাই তো এক রকমের না, যে অনেক অলস আছে যারা শুধু এটার উপরেই বসে থাকে, পড়ে থাকে, এইটুকুই দেখে, আবার এটা বইটা অনেকে দেখে না বা পড়ে না। আর অনেক স্টুডেন্ট আছে যারা একটু অ্যাডভান্স লেভেলের, যে আমি আরেকটু এই অধ্যায়টা বা এই টপিকসটা সম্পর্কে আরেকটু বেশি জানতে চাই, তাদের জন্য এই বলাটা, তাদের জন্য এই যে বলাটা যে কোন বইয়ের মধ্যে কোন জায়গায় কোন অধ্যায় আছে। 8-এ পাবা 13 নম্বর অধ্যায়, আর ক্লাস 9-এর বায়োলজি বইয়ের 5 নম্বর অধ্যায়টা পাবে। 5 নম্বর অধ্যায়ের মধ্যে এই যে খাদ্য ও পুষ্টি, সেখানে একটু ডিফারেন্ট নামে আছে, কিন্তু টপিকস গুলো এগুলাই আছে, আর একটু বেশি এক্সপ্লেইন করা হয়েছে সেখানে, অনেক বেশি করে। 8-এ অনেক বেশি করেছে, তার থেকে আবার বেশি আছে ক্লাস 9-এ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ভিটামিন। ভিটামিনকে খাদ্যপ্রাণ বলা হয়। ভিটামিনকে কি বলা হয়? খাদ্যপ্রাণ। তোমরা ভিটামিন এটা এখানে অবলিক দিয়ে খাদ্যপ্রাণ লিখে নিতে পারো, ভিটামিনের জায়গায় খাদ্য দিয়ে খাদ্যপ্রাণটা লিখে নিতে পারো। কারণ খাদ্যের যে প্রাণটা, যেমন আমাদের প্রাণ কি, আমাদের যে আমাদের প্রাণটা থাকে বা আমাদের যে জান থাকে, সেটাকে তো আমরা পড়ি প্রাণ। তো খাদ্যের মধ্যে এরকম যে যেই জিনিসটা না হলে খাদ্যটা আসলে পরিপূর্ণ হয় না, সেটা হলো ভিটামিন। এই ভিটামিন কিন্তু দেহের মধ্যে তৈরি হয় না, তুমি খাবার খেলে শর্করা তৈরি হবে, বা এটা অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারে। একজন মানুষের প্রায় 1200 থেকে 1600 কিলোক্যালোরি শক্তি ধরে রাখে, মানে রিসিভ করে রাখে সে তার দেহের ভিতরে। তারা হলে যদি ক্যালোরিটা শক্তিটা একদম শূন্য হয়ে যায়, তাহলে তুমি মানে বিছানায় পড়ে থাকবে। যদি ক্যালোরিটা একদম তোমার শক্তিটা, তাপ শক্তিটা একদম শূন্য থাকে, তাহলে তো তুমি বিছানায় পড়ে থাকবে। এই জন্য যে আমরা খাবার খাই না, কিন্তু তারপর তো হাঁটতে পারতেছি, হয়তো আমার একটু ক্লান্ত লাগতেছে, কিন্তু আমি তো হাঁটতে চলতে পারতেছি, কাজ করতে পারতেছি, খাবার তো কিন্তু খাই নাই। তার মাইন্ডে কেমনে পারতেছি আমি? আমার দেহের ভিতরে 1200 থেকে 1600 কিলোক্যালোরি শক্তি ইনস্টল করা আছে, মানে থাকে। কারণ এর আগে যেটা খেয়েছি একেবারে শেষ হয়ে যায় না, নিম্ন পর্যায়ে হয়ে থাকে। এটা 1200 থেকে 1600 কিলোক্যালোরি পর্যন্ত থাকে। তার থেকে আবার যদি অনেকদিন না, মানে 2 বেলা বা 3 বেলা যদি না খেয়ে থাকে, তাহলে তার পরিমাণটা আর একটু কমে যেতে থাকে, তাহলে খাদ্যপ্রাণ বা ভিটামিন যেটা আছে, এই ভিটামিনটা কিন্তু প্রতিনিয়ত আমাদের খেতে হয়। এখন ভিটামিনটা কি আলাদাভাবে কিনে খাবো, নাকি দোকানে গিয়ে ফার্মেসিতে গিয়ে ভিটামিন সিরাপ নিয়ে এসে খাবো? আচ্ছা, এটা কিন্তু আলাদাভাবে কিনে খেতে হবে না। যেমন আমরা বিভিন্ন ধরনের শাকসবজি খেয়ে থাকি, এর মধ্যে কিন্তু ভিটামিন থাকে।
এরপরে অন্যান্য যে খাবারগুলো খেয়ে থাকি, চর্বি জাতীয় খাবারের মধ্যে কিছু ভিটামিন থাকে, যেমন তেলের মধ্যে কিন্তু ভিটামিন আছে। মাছের যে তেল থাকে না, সেই মাছের তেলের মধ্যেও কিন্তু ভিটামিন আছে। ডিম, কলিজা, এরপরে তোমার মাংস, দুধ, গম, এগুলোর মধ্যে কিন্তু ভিটামিন আছে। আলাদাভাবে খেতে হবে না ভিটামিনটা। এরপরে তোমাদের এইখানে দেখো একটা লাইন আছে একদম প্রথম প্যারার শেষের লাইন, যে ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়। এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো, ভিটামিন আলাদা কোনো খাদ্য নয়। অনেক দিন ধরে দেহে যদি কোনো ভিটামিনের অভাব ঘটে থাকে তাহলে নানান ধরনের রোগের উপসর্গ দেখা দেয়। নানান ধরনের রোগের উপসর্গ দেখা যায় যদি ভিটামিনটা পরিমাণ মতো যদি না আসে। অনেকে ক্যালসিয়াম জাতীয় খাবার যদি না খায়, দেখবা যে হাঁটুর মধ্যে বা গিটের মধ্যে অনেক ব্যথা করে, এরপরে তাদের ক্যালসিয়াম বড়ি বা ট্যাবলেট খেতে হয়, কারণ অনেক দিন ধরে সে ক্যালসিয়াম খায় নাই, যার কারণে এই কি হয়েছে, ভিটামিনের অভাব হয়েছে, মানে এই ক্যালসিয়ামটার অভাব হয়েছে। এই ক্যালসিয়াম না থাকার কারণে তার হাঁটুতে ব্যথা বা হাড়ের মধ্যে ব্যথা হয়ে থাকে। এই সমস্ত প্রবলেমগুলো বা এই উপসর্গগুলো দেখা দেয়। এই যেহেতু বলা হয়েছে যে অনেক দিন ধরে যদি ভিটামিন না খাওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিবে। ভিটামিন কি করে, যে নানা রোগের হাত থেকে, নানান ধরনের রোগের হাত থেকে আমাদের কি করে, রক্ষা করে। আমি তোমাদেরকে আজে বাজে কোনো কমেন্ট লিখতে নিষেধ করেছি, আজে বাজে কোনো কমেন্ট লিখতে নিষেধ করেছি। আচ্ছা, তা কেন লিখতেছো তোমরা? তোমাদেরকে বললাম না যে আজে বাজে কোনো কিছু লিখতে নিষেধ করেছি না, তোমরা কিন্তু সেগুলো করেই থাকো, কন্টিনিউ করে যাচ্ছ। এটা তোমরা করো না, হ্যাঁ। আচ্ছা, দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে, বিভিন্ন ধরনের শাকসবজির ছবি দেওয়া আছে। এগুলোর মধ্যে কিন্তু তুমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারো যে কোনগুলো উচ্চ ক্যালোরি এবং কোনগুলো নিম্ন ক্যালোরি, এগুলো একটু বাছাই করতে পারো। এটা একটু পড়ে নিও। এরপরে এরকম কোনো কিছু নাই। পরের পৃষ্ঠাতে একটু চলে যাও, 118 নম্বর পৃষ্ঠা, 118 নম্বর পৃষ্ঠায় চলে যাও। 118 নম্বর পৃষ্ঠাটার ছকটা মুখস্থ রাখতে হবে। এখানে যে ছকটা আছে সেটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে তোমার পরবর্তী লাইফে অনেক সুবিধা হবে, যে তুমি এখান থেকে জানতে পারলা যে কোন খাদ্যের মধ্যে কোন ভিটামিন থাকে। নৈবিত্তিকের জন্য লাগবে, বড় প্রশ্নের জন্য লাগবে এই চারটা, অর্থাৎ গ নাম্বার প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্নেও লাগতে পারে, আসে এখান থেকে। দেখো ভিটামিন এ, এটা কিসের মধ্যে, কি কি খাদ্যের মধ্যে ভিটামিন এ থাকে, আর ভিটামিন এর কাজ কি, এটা দেহে জমা থাকে। এটা কি থাকে, দেহের মধ্যে জমা থাকে। আর প্রয়োজনীয়তা হলে দেহের বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধের ভূমিকা পালন করে। অনেকে বলে না যে ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়, মানে অনেক দিন যদি, এটা কিন্তু ছোটবেলাতে যদি পরিপূর্ণভাবে ভিটামিনটা না পায়, বাচ্চাদের কি হয়, যে যারা বাড়ন্ত বয়স থাকে, যাদের 12 বছর পর্যন্ত বা 15 বছর পর্যন্ত, এরা যদি সঠিক মাত্রায় খাবারটা না পায় তাহলে কিন্তু তাদের দেহটা সংকীর্ণ হয়ে যেতে পারে, বা তাদের এই যে ইয়াটা আছে, ব্রেন আছে, এটা ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না। এই সময় ব্রেনকে খাদ্য দিতে হবে, এই সময় তোমার দেহকে খাদ্য দিতে হবে ইত্যাদি, মানে যত রকমের আছে সবগুলাকে পরিপূর্ণভাবে খাদ্য দিতে হবে, তাহলেই কিন্তু একটা বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে, একটা বাচ্চা সঠিকভাবে বেড়ে উঠবে। আমাদের দেশে কিন্তু সঠিক মাত্রায় একটা বাচ্চাকে খাবার দেওয়া হয় না, কারণ পেরে ওঠে না, সম্ভব হয় না। এখন যে জিনিসের দাম, যে পরিমাণে দাম, দেখো ঘি কিন্তু সব ফ্যামিলিতে খেতে পারে না, খুব কম।
এরপরে প্রত্যেকটা দিন কিন্তু মাছ মাংস খেতে পারে না সব ফ্যামিলি, এখন তো আরো না, এখন তোমার চাল খেতেই সমস্যা হয়ে যাচ্ছে, এখন আটা খেতেই সমস্যা হয়ে যাচ্ছে, অর্থাৎ শর্করা জাতীয় খাবারটাও পাচ্ছে না এখন অনেকেই। কেন? এখন যে মানুষের অভাব চলতেছে, এজন্য বলা হয়েছে যে সব ধরনের খাবার কি সঠিক মাত্রায় থাকতে হবে বাচ্চাদের ক্ষেত্রে। আমাকে কি দাও না? সরি, আমি তোমাকে দেই না। আচ্ছা, এই কমেন্টগুলো তো তোমার টিচারও দেখে, অন্যান্য অনেক টিচাররাও তো এখানে দেখে, তোমরা কেন এগুলো করো? আচ্ছা, এরপর দেখো ভিটামিন এ কে কি কিসের মধ্যে থাকে? কলিজা থাকে, ডিমের মধ্যে থাকে, মাখনের মধ্যে থাকে, পনিরের মধ্যে থাকে, মাছ, এবার টাটকা শাকসবজি, গাজর, আম, কাঁঠাল ও পাকা পেঁপে ইত্যাদির মধ্যে কি থাকে? ভিটামিন এ থাকে। এরপরে ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে বি1, বি2, বি3, বি6, বি12। একটু লিখে নাও তোমরা, ভিটামিন বি কমপ্লেক্স মানে বি কমপ্লেক্স মানে একত্রে করা, অনেকগুলো ভিটামিনকে একত্রে করে দেওয়া হয়েছে। এই ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে আছে বি1, বি2, বি3, বি6, বি12। একটু লিখে নাও তোমরা। এরপরে দেখো এগুলা কিসের মধ্যে থাকে? ডিম, কলিজা, বৃক্ক, মাংস, হ্যাঁ। এরপর বৃক্ক কিন্তু এই যে কিডনিটা যেটা গরুর দুই সাইডে যেটা থাকে এরকমের গোল আকারের না, একটা এইভাবে গোল থাকে কিন্তু একটু লম্বা থাকে, কলিজা টাইপেরই আর কি দেখতে, লাল কালারের, লাল না বেগুন, বাদামি কালারের। প্রবলেম দিচ্ছে। আচ্ছা, এরপরে আছে ভিটামিন সি, লেবু, কমলা, আমলকি, পেয়ারা, জাম্বুরা, এরপরে টমেটো, কচু শাক, কলমি শাক এবং সবুজ শাকসবজির মধ্যে ভিটামিন সি থাকে। সুস্থ সবল হাড়, দাঁতের মাড়ি এবং মুখের ক্ষত সারাতে সাহায্য করে। মুখের কেন, তোমার যে কোনো ক্ষত কিন্তু সারাতে ভিটামিন সিটা কাজ করে। কোথাও কেটে গেল, তুমি সিবিট খাও কয়েকদিন কন্টিনিউ, দেখবে যেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তুমি লেবু খাও, প্রচুর পরিমাণে লেবু খাও, দেখবা যে এটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। এই জন্য অপারেশনের রোগীদেরকে কিন্তু লেবু খেতে বলে এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে বলে, আর সিবিট লিখে দেয় যে সিবিট চলবে কন্টিনিউ ডেইলি 2টা, অর্থাৎ প্রচুর পরিমাণে ভিটামিন সি খেতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি গাটা শুকিয়ে যায় বা তোমার এই যে কাঁটাটা শুকিয়ে যায়। এরপরে ভিটামিন ডি, দুধ, মাখন, ডিম এবং মাছের তেলের মধ্যে ভিটামিন সি থাকে। আর একটা ফ্রি ভিটামিন পাওয়া যায়, সেটা হলো সূর্যের মধ্যে, খুবই ফ্রি পাওয়া যায় এই ভিটামিনটা। তোমরা এখন হয়তো খেতে পারো না, আর যারা জানালার কাছে থাকো বা ছাদে উঠো তারা কিন্তু এই ভিটামিনটা শরীরের ভিতরে নিতে পারো। এটা দেহকে ক্যালসিয়াম এবং ফসফরাস ব্যবহারে সাহায্য করে বা সুস্থ সবল হাড় ও দাঁতের গঠনে সাহায্য করে ভিটামিন ডিটা। তাহলে সমস্ত কোন ভিটামিনের কি কাজ, কোন খাদ্যের মধ্যে কি ভিটামিন থাকে, এইটা একটু মাথায় রাখতে হবে, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। যারা জিজ্ঞাসা করলে এখান থেকে যদি খুব সূক্ষ্মভাবেও নৈবিত্তিক আসে, তুমি যেন পারো কমপ্লিট করতে, এটা তোমার টার্গেট থাকবে যে আমাকে করতে হবে। তাহলে তোমাকে কি করতে হবে? আগে আচ্ছা, এরপরে আমরা আরো যে 2টা আছে, অর্থাৎ মুখ্য যেটা পড়েছিলাম খাবার 3টা, শর্করা, প্রোটিন, স্নেহ, এই 3টা বাদেও যে আরো 3টা উপাদান ছিল, খাদ্য উপাদান, সেটা হলো যে ভিটামিন, খনিজ লবণ, পানি। আমরা ভিটামিনটা পড়েছি, এখন খনিজ লবণ এবং পানি বাকি আছে। খনিজ লবণ অর্থাৎ যে সমস্ত লবণ, এই খনিজ লবণগুলো কিন্তু আমাদের দেহে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেহের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহের প্রায় 1%, তোমার দেহে যদি 50 কেজি ওজন থাকে, তার 50 কেজির 1% হিসাব করো, তাহলে 50 কেজির 1% হলে আমরা হাফ কেজির মতো লবণ, মানে প্রত্যেকটা মানুষের তার দেহের ওজনের 1% লবণ থাকে। এই জন্য দেখবে ঘেমে গেলে সেটা কিন্তু লবণ লবণ অনুভব হয়। আবার কেউ খেয়ে দেখো না, আবার কান্না করলেও কিন্তু লবণ লবণ
লাগে, চোখের যে পানিটা আসছে সেটা অনেকেই খেয়েছো, বেশি কান্না করে যারা তারা কিন্তু ওই কাঁদতে 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 এখান থেকে পড়তে একদম মুখের কাছে চলে আসে, তখন কিন্তু দেখবা যে এটা খুব লবণ লবণ লাগে। দেহের ভিতরে এই লবণটা কিন্তু জমা থাকে, এই লবণটা আমাদের প্রতিনিয়ত খেতে হয়। লবণটা আমরা কি আলাদাভাবে খাবো, আধা কেজি লবণ খেয়ে ফেলবো না, তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আমরা যে বিভিন্ন ধরনের শাকসবজি খাই, বিশেষ করে মাটির নিচে যে খাবারগুলো আছে বা মাটির নিচে যে সবজিগুলো থাকে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, আয়রন লবণ, আয়োডিন লবণ, এরপরে তোমার সোডিয়াম লবণ। এই যে আয়রনটা কিন্তু আমাদের রক্ত শূন্যতা থেকে রক্ষা করে। আয়রনটা যাদের হিমোগ্লোবিনের প্রবলেম থাকে, মানে হিমোগ্লোবিন কম থাকে, তারা যদি মাটির নিচে, যেমন কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, এই জন্য কিন্তু ডাক্তাররা পরামর্শ দেয় যে কচুর শাক খাওয়ার জন্য। এই কচুর শাক বা মাটির নিচের যে কচুটা থাকে এটাও যদি খায় তাহলে দেখবা যে তার আস্তে আস্তে রক্ত শূন্যতাটা কমে আসবে, রক্ত শূন্যতা কি কমে আসবে। এরপরে দেখো এইগুলার কাজ কি, লবণের কাজ কি, এখানে একটা দুইটা ব্যক্তির উল্লেখ করে দিয়েছে যে রহিমন গলগণ্ড এবং সাদিয়া শাহিদা রক্ত স্বল্পতায় ভুগছে। এই যে গলগণ্ড এটা কিন্তু আয়োডিনের অভাবে হয়ে থাকে, এই জায়গায় একটা টনসিলটা মানে এখানটা ফুলে যাওয়া, এই জায়গাটা ফুলে যায়। দেখবা যে উত্তরবঙ্গ মানুষের এই প্রবলেমটা বেশি হয়ে থাকে, তার কারণ তারা প্রাকৃতিক লবণটা খুব কম পায়, কিন্তু দক্ষিণ অঞ্চলে মানুষের এই সমস্যাটা হয় না, কারণ তারা প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ খায়, আর সামুদ্রিক মাছের মধ্যে লবণ থাকে, সামুদ্রিক মাছের মধ্যে প্রচুর পরিমাণে লবণ থাকে, আর এটা খেলে ব্রেনও অনেক শার্প হয়। এই জন্য চেষ্টা করবা সামুদ্রিক মাছ খাওয়ার জন্য, চাষের মাছের থেকে সামুদ্রিক মাছ অনেক ভালো। এরপরে এগুলো কি করে যে দেহের যে রক্তটা আছে, এনজাইম আছে, হরমোন আছে, এগুলোর জন্য কিন্তু খনিজ লবণটা খুবই দরকার। এরপরে এরা এনজাইম ও হরমোনের গঠনের জন্য খুব ভালোভাবে খনিজ লবণে কাজ করে থাকে। এখানে বেশ কয়েকটা কাজের কথা দেওয়া আছে, তোমরা একটু রিডিং পড়ে নিলেই এটা পেরে যাবে। রিডিংটা যদি একটু পড়ে নাও তাহলে তোমরা কি এটা পারবে, সমস্যা হবে না। এখানে খুব কঠিন কোনো লাইন বা কঠিন কোনো শব্দ নাই, যদি থাকতো আমি তোমাদেরকে বল দিতাম। এই যে আয়োডিন যুক্ত লবণ তৈরি করা হয়, এখানে কিন্তু লবণের মধ্যে সামান্য পরিমাণ আয়োডিন দিয়ে থাকে। দেখবা যে এক প্যাকেট লবণ, 1 কেজি লবণ যদি তুমি কিনে নিয়ে আসো, দেখবা যে ওখানে উপাদানগুলো লেখা আছে চার্ট করে, কি কি থাকে, আয়োডিন কতটুকু থাকে, অন্যান্য পদার্থগুলো কি কি থাকে, উপাদানগুলো কি কি পরিমাণে থাকে, সেটা কিন্তু ওখানে লেখা থাকে। আচ্ছা, এরপরে আছে খনিজ লবণের কিছু ছক দিয়ে দিছে, ভিটামিনের ছক যেরকম দিয়েছিল খনিজ লবণেরও ছক এখানে দিয়ে দিয়েছে, তোমরা একটু দেখতে পারো, এখান থেকে তোমরা একটু দেখে নিতে পারো যে ছকগুলো। ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম, এরপরে ফসফরাস আছে, লোহা আছে, আয়োডিন আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্লোরিন আছে, পটাশিয়াম আছে। এই যে এগুলো কিন্তু সবই লবণ, এগুলো কি সবই লবণ, এবং এগুলো সব খনিজ লবণ, এগুলো কি খনিজ লবণ। তোমরা একটু লিখে নিতে পারো, যারা একটু এগুলোর সংকেত জানতে চাও তাদের জন্য একটু আমি লিখে দিচ্ছি, সবার জন্যই। আর অলস যেগুলা সেগুলো তো লিখতে চাইবে না, বা তারা অতটা খুব মনোযোগই দেয় না। এই যে ইয়ার মধ্যে লাইভ ক্লাস চলতেছে, সেখানে কিন্তু তোমরা বাজে বাজে লেখাগুলো লিখে যাচ্ছ, কন্টিনিউ করছো। এটা কিন্তু আজকের একদিন না, এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন করে যাচ্ছ, প্রত্যেকটা দিন করে যাচ্ছ। একটু লেখো ক্যালসিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কে এ, আমি সংকেতটা একটু লিখে দিচ্ছি, এটা একটু তোমরা লিখে নাও। এরপরে আছে কি তোমার ফসফরাস, ফসফরাসকে পি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে তোমার লোহা, লোহাকে এফ ই দ্বারা প্রকাশ করা হয়, একটু লেখে নাও। এরপরে আছে আয়োডিন,
আয়োডিন, আয়োডিনকে আই দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে তোমার সোডিয়াম, সোডিয়াম হয়ে গেছে, সোডিয়াম, সোডিয়াম, সোডিয়ামকে এন এ দ্বারা প্রকাশ করা হয়, এন এ দ্বারা প্রকাশ করা হয়, এন এ। এরপরে আছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামকে এম জি দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আছে তোমার ক্লোরিন, ক্লোরিন, ক্লোরিনকে সিএল দ্বারা প্রকাশ করা হয়। লাস্ট আছে পটাশিয়াম, পটাশিয়ামকে কে দ্বারা প্রকাশ করা হয়। এগুলো একটু লিখে নাও তোমরা, তাহলে তোমরা অনেকগুলো মৌলের সংকেতটা একটু জানতে পারবে। আচ্ছা দেখো, ক্যালসিয়াম কিসের মধ্যে থাকে? দুধের মধ্যে থাকে, মাংস ও সবুজ শাকসবজির মধ্যে ক্যালসিয়াম থাকে। আলাদাভাবে আমাদের ক্যালসিয়াম কিনে খেতে হবে না। এগুলা কি করে? দাঁত ও হাড়ের সুস্থতা, রক্ত জমাট বাঁধতে ও স্নায়ু ব্যবস্থার সুষ্ঠু কাজ সম্পাদনে সহায়তা করে। স্নায়ু ব্যবস্থার, আমাদের যে স্নায়ুটা আছে না, এইটার কিন্তু সুষ্ঠু ব্যবহার ক্যালসিয়াম করে থাকে। অর্থাৎ যত বেশি ক্যালসিয়াম আমরা খাবো, মানে পরিমাণ মতো যদি আমরা খাই, তাহলে আমাদের স্নায়ু যে উদ্দীপনাটা এটা সঠিকভাবে হয়ে থাকবে। স্নায়ু উদ্দীপনাটা কি? তোমাকে কেউ চিমটি কাটলো, তোমার কিন্তু স্নায়ু বলে দিল যে এই যে উদ্দীপনা একটা হলো, তোমার ব্রেইনের ভিতরে বলে দিল যে এখানে একটা চিমটি কেটেছে। তোমার চোখের সামনে থেকে একটা হাত নেওয়া হলো বা কোনো কিছু নেওয়া হলো, তোমার ব্রেইন কিন্তু তোমার স্নায়ু কিন্তু বলে দিয়েছে, মানে একটা উদ্দীপনা সৃষ্টি করেছে যে আমার সামনে থেকে একটা হাত চলে গেছে। এইগুলাকে খুব শক্তভাবে বা সূক্ষ্মভাবে তৈরি করে ক্যালসিয়াম। এরপরে তোমার ফসফরাস, লবণ, দুধ, মাংস, ডিম, এটা লাগবে না। এবার সুস্থ দাঁত ও হাড়ের জন্য এটা তোমরা একটু রিডিং পড়ে নিও। কিসের মধ্যে থাকে? লোহা, মাংস, ফল ও সবুজ শাকসবজির মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে। লোহার আরেকটা নাম কিন্তু আয়রন। এগুলা কি করে? রক্তের লাল কণিকা বৃদ্ধি করে, রক্ত স্বল্পতা দূর করে, অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণটা বৃদ্ধি করে লোহায়। এরপরে আয়োডিন, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ এবং মাছের তেলের মধ্যে প্রচুর পরিমাণে আয়োডিন থাকে। এটা খেলে থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদন হয়ে থাকে। এখানে আমাদের একটা থাইরয়েড গ্রন্থি আছে, এইটার কাজটা কি সুষ্ঠুভাবে হয়ে থাকে। এরপর তোমরা যাবে যে ম্যাগনেসিয়াম, সোডিয়াম। সোডিয়াম হলো সাধারণ লবণের মধ্যে কিন্তু সোডিয়াম থাকে। আমরা যে লবণটা খাই সেটা কি সোডিয়াম ক্লোরাইড। এটা দেখো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডের কিন্তু এই যে সোডিয়াম আছে আর এটা ক্লোরিন আলাদা, তাহলে এই সোডিয়াম কিন্তু আমাদের সাধারণ লবণের মধ্যেও থাকে। হ্যাঁ, এগুলাও দেহের অধিকাংশ কোষে এবং দেহ রসের জন্য রক্ত স্বল্পতা, দেহের আড়ষ্টভাবে ভাব আনে। এরপরে ম্যাগনেসিয়াম সবুজ শাকসবজির মধ্যে থাকে, এনজাইম বিক্রিয়া ও দাঁতের শক্ত আবরণ গঠনে ভূমিকা রাখে। এরপরে ক্লোরিন, খাবার লবণের মধ্যে ক্লোরিন থাকে। এই যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামও থাকে, ক্লোরিনও থাকে, আলাদাভাবে কেনার প্রয়োজন নেই। জাস্ট লবণ খেলে আমরা দুইটা উপাদানই পাবো, সোডিয়ামও পাবো, ক্লোরিনও পাবো। এরপরে পটাশিয়াম পেশি সংকোচনে ভূমিকা রাখে। আমি পানিটা আজকে পড়াতে পারলাম না, নেক্সট ক্লাসে পানি সহ যতটুকু আলোচনা আছে নৈবিত্তিকগুলো দেখাবো, সৃজনশীল করাবো, নতুন কিছু অঙ্ক করাবো, নতুন টাইপের কিছু অঙ্ক করাবো। আগামী ক্লাসটায় তোমরা সেই পর্যন্ত ভালো থাকো বা সেখানে তোমরা সবাই উপস্থিত থাকবে ইনশাল্লাহ, সেই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানেই শেষ করছি। তোমরা দ্রুত এটাকে একটু শেয়ার করে দাও, বা এটা কমপ্লিট হয়ে গেলেও শেয়ার করে দিতে পারো। ওকে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।